আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত কেজে ডায়াসন স্কুলের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত। আমি তন্দ্রানী সাহা, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায়ের যে 2 নং সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। তো তোমরা বই পৃষ্ঠা 116 খুলে বসো সামনে ও মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। শুরুতেই আমরা সৃজনশীলের যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি পড়ে নিই বা উদ্দীপকটি সম্পর্কে আগে জানি। দেখো, বেল্লাল হোসেন তার এলাকার জনপ্রতিনিধি, তার দপ্তরে 12 জন প্রতিনিধি রয়েছে। তিনি তার এলাকায় 3টি নলকূপ ও টয়লেট পায়খানা স্থাপনের জন্য 5টি রিং স্ল্যাব সরবরাহ করেন। এছাড়া তিনি কৃষকদের কাছে সার বিতরণ করেন। তো আমরা বুঝতে পারছি যে বেল্লাল হোসেন এরকম একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, যেখানে তিনি ছাড়া আরও 12 জন প্রতিনিধি রয়েছে। তো আমরা বুঝতে পারছি যে উনি কোন ধরনের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। আচ্ছা, তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলোতে যাই, তখনই এটা সলভ করবো যে উনি কোন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। ক নম্বরে দেখো যে প্রশ্নটি রয়েছে, সংবিধানের 5ম সংশোধনী অনুসারে জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? আমরা জানি, আমরা বই পড়ে নিয়েছি যে সংবিধানের 5ম সংশোধনী অনুসারে জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন। তারপরে দেখো খ নঙে রয়েছে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? এটা আমরা স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় আমরা পড়েছি, তোমরা বইয়ের মধ্যে তোমরাও পড়েছো। তো তবুও আমি প্রশ্নে যেহেতু সলভ করছি, তো আমরা আরেকবার আলোচনা করে নিচ্ছি যে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে যে নির্দিষ্ট এলাকার স্বশাসনকেই বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই হচ্ছে এই স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালিত হয়ে থাকে, এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের কাজের জন্য ওই এলাকার জনগণের কাছে দায়ী থাকে। স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা ও সরকার পরিচালনার পরিশীলিত রূপ। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তার পৌরসভা ও সিটি কর্পোরেশন। তারপরে দেখো বেল্লাল হোসেন কোন স্থানীয় প্রতিষ্ঠানের প্রধান ব্যাখ্যা করে? তো আমরা আগেই বুঝতে পারছি যে উদ্দীপকটা পড়েই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বেল্লাল হোসেন কোন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান। আমরা জানি একমাত্র ইউনিয়ন পরিষদের যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 13 জন। হ্যাঁ, তার দপ্তরে 12 জন জনপ্রতিনিধি রয়েছে। ঠিক আছে, তো বেল্লাল হোসেন তার এলাকার জনপ্রতিনিধি, তার দপ্তরে 12 জন প্রতিনিধি রয়েছে। তার দপ্তরে কতজন আছে? 12 জন জনপ্রতিনিধি রয়েছে। তো আমরা এখানে পাচ্ছি যে উনি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের প্রধান। তো আমরা বলি যে বেল্লাল হোসেন যে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সেটি হচ্ছে যে তিনি ইউনিয়ন পরিষদের প্রধান, অর্থাৎ বেল্লাল হোসেন হচ্ছে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান। তাকে ছাড়া ইউনিয়ন পরিষদে আরও অন্যান্য জনপ্রতিনিধিরা রয়েছে। তো স্থানীয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদ একটি প্রাচীনতম প্রতিষ্ঠান, এবং 1997 সালে যে স্থানীয় সরকার আইনের যে সংশোধন করা হয়েছে সেই সংশোধনীতে কিন্তু ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়। তো সেক্ষেত্রে বা সেখানে যে পরিবর্তন আনা হয় সেখানেই কিন্তু করা হয়েছে যে 10 থেকে 15টি গ্রাম, গড়ে 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়, এবং এই ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান থাকেন। একজন নির্বাচিত চেয়ারম্যান ছাড়াও আরও 9 জন থাকে ওয়ার্ড কমিশনার, এবং 9 জন যে ওয়ার্ড কমিশনার থাকে তারাও কিন্তু জনগণের প্রত্যক্ষ বা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন, এবং প্রতি ওয়ার্ড থেকে প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন করে, এরকম যেহেতু 9টি ওয়ার্ড থাকবে, 3 3 9 আমরা জানি, তাহলে সংরক্ষিত প্রতি 3টি ওয়ার্ডে একজন করে, মোট হচ্ছে যে 3 জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে এই ইউনিয়ন পরিষদ গঠিত হয়। তার মানে হচ্ছে কি 9 জন হচ্ছে ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড সদস্য, তারপরে যে একজন চেয়ারম্যান হচ্ছে 10 জন, এবং 3 জন হচ্ছে যে সংরক্ষিত আসনে মহিলা সদস্য, এবং প্রত্যেকেই কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়। এবং ইউনিয়ন পরিষদের যে কার্যকাল বা মেয়াদ হচ্ছে যে 5 বছর। আর বাংলাদেশে সর্বমোট 4554টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তো আমরা এটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি মোট 13 জন সদস্য নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদ গঠিত। এখানে যেহেতু তাকে ছাড়া আরও 12 জন প্রতিনিধির কথা উল্লেখ করা হয়েছে, তাহলে আমরা সহজেই বুঝতে পেরেছিলাম যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের প্রধান হচ্ছে যে বেল্লাল হোসেন, এবং তিনি হচ্ছেন ওই পরিষদের চেয়ারম্যান। তো পরে আমরা ঘ নং প্রশ্নটি
সমাধান করি। দেখো, ঘনমে আছে অনুচ্ছেদে উল্লেখিত বেলাল হোসেনের কাজ উক্ত প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো বেলাল হোসেন একজন জনপ্রতিনিধি এবং বা বেলাল হোসেন তার এলাকার একজন জনপ্রতিনিধি এবং তিনি চেয়ারম্যান হিসেবে তিনি যে দায়িত্বগুলো আমরা এই উদ্দীপকে দেখছি তিনি পালন করেছেন। তিনি তার এলাকায় 3টি নলকূপ ও টয়লেট বা পায়খানা স্থাপনের জন্য 5টি রিং স্ল্যাব সরবরাহ করেন। এছাড়া তিনি কৃষকদের কাছে সার বিতরণ করেন। তার এই কাজটি দেখে আমরা বুঝতে পারছি যে তার এই কাজটি কি নয়, এই উক্ত প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট নয়, কারণ উক্ত প্রতিষ্ঠানের জন্য এছাড়া আরও বেশ কিছু কাজ রয়েছে। সেগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জনশৃঙ্খলা রক্ষা করা। জনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে দেখা যায় যে ইউনিয়ন পরিষদের নিরাপত্তার জন্য বা জনশৃঙ্খলা রক্ষা করার জন্য বেশ কিছু চৌকিদার দফাদার নিয়োগ করা। তারপরে ইউনিয়ন পরিষদের বিশৃঙ্খলা তারপরে চোরাচালান বন্ধের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ এটি। তারপরে রয়েছে জনশৃঙ্খলা রক্ষা করা ছাড়া আরও বাকি আছে, আরও রয়েছে যে জনকল্যাণমূলক কাজ বা সেবা। যে ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে যে কৃষি, মৎস্য, পশু ইত্যাদি, তারপর বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহ এগুলোকে এগুলো তদারকি করা, পরিচালনা করা। তারপরে হচ্ছে যে পানি স্থানীয়ভাবে যে পানি সরবরাহ করা, স্যানিটেশনের ব্যবস্থা করা, এগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে স্থানীয়ভাবে কৃষির উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। তাছাড়াও কিন্তু মৎস্য, তারপর হচ্ছে পশু বা পশুপালন, মৎস্য চাষ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া ইউনিয়ন পরিষদ বাজার সৃষ্টি করে থাকে। তাছাড়াও এগুলো ছাড়াও আবার দেখা যায় যে ইউনিয়ন পরিষদ বাজার সৃষ্টি করা ছাড়াও দেখা যায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, যেমন সার বিতরণ করে থাকে, চারা, উন্নত জাতের চারা বিতরণ করে থাকে। এগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদ এই কাজগুলো করে থাকে। এছাড়া ইউনিয়ন পরিষদ আরও একটি কাজ রয়েছে, সেগুলো হচ্ছে প্রশাসনিক কাজ। ইউনিয়ন পরিষদের সচিব, তারপর হচ্ছে সচিব, তারপরে আর পরিষদের যে অন্যান্য কর্মকর্তারা রয়েছে বা কর্মচারী রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং তদারকি করাও কিন্তু ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজ, এবং এই কাজটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া ইউনিয়ন পরিষদ এই উক্ত কাজগুলো ছাড়াও আবশ্যিক কাজগুলো ছাড়াও কিছু ঐচ্ছিক কার্যাবলীও কিন্তু করে থাকে। সেগুলো হচ্ছে গরিব, দুস্থ, তারপর হচ্ছে বিধবা, এদেরকে সাহায্যকরণ। তারপর হচ্ছে যে বিভিন্ন সরকারি জিনিসের রক্ষণাবেক্ষণকরণ, যেমন টেলিফোন, তারপর হচ্ছে বিদ্যুৎ লাইন, এগুলো রক্ষণাবেক্ষণ করা, এই ঐচ্ছিক কাজগুলো কিন্তু করে থাকে। এবং দুস্থদের তালিকা প্রণয়ন করা, এই সব কাজগুলো করে থাকে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ। তো আমরা কিন্তু বইয়ে এই ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম সেটা কিন্তু পড়েছি। তো তোমরা ইউনিয়ন পরিষদের এই কার্যক্রমগুলো আরও ভালো করে পড়বে, এবং আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম, প্রশ্নের উত্তরটি নিয়ে, সবগুলো উত্তর বই আছে, তারপর আমি একবার করে বলে দিয়েছি। তো এভাবে প্রশ্নগুলোকে সাজিয়ে লিখবে, বাসায় প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।